এই দেশের লোক জামাতকে নিয়ে যখন বন্ধুত্ব করে ক্ষমতায় যায়, সেই লোক যখন আবার জামাতের গায়ে গন্ধ পায়, তখন আমার ঘৃণা করতেও ঘৃণা হয়। তাহলে জনগণের সাথে আপনি প্রতারণা করতেছেন। মানে আমি আমকে কলা বলে খাচ্ছি। আমি তো বলবো আপনার বেনিফিট, আপনার দলের বেনিফিট, হু কেয়ারস। স্বাধীন দেশে আপনি স্বাধীন লোক কেন মারা যাবে? পতিত সরকার যে লোকগুলারে মাইরে গেছে, সেটা যদি আপনাকে টাচ করতো, আপনার দলমত নির্বিশেষে সবার এক প্ল্যাটফর্মে তাদের সকাল বিকাল জিকির করা উচিত ছিল যে আগে বিচার চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণের সেঞ্চুরি করছে এবং মিষ্টি বিতরণ করেছে এই স্বাধীন বাংলাদেশে। 24টা লোকের গুলি করে মারা হয়েছিল, কোন সরকার আমলে আমার বিষয় না, লোকটা মারা গেছে। রাষ্ট্র জনগণের গায়ে একটা বুলেট পড়তে পারবে না যদি এটাকে রাষ্ট্র মনে করেন। আপনি যে নির্বাচন দিলেন বা দিচ্ছেন বা চাচ্ছেন, আপনার তো প্রথমে একটা রাষ্ট্র বানাইতে হবে। বাংলাদেশ কি আদৌ কোনো রাষ্ট্র হয়েছে এ পর্যন্ত? এটা হলো আমার ব্যক্তিগত প্রশ্ন যে রাষ্ট্র আসলে কি। রাষ্ট্রে 3টা বেসিক জিনিস ম্যান্ডেটরি, আর সব বাদ দেন আপনি। 3টা জিনিস আমি বলি আপনাকে। মানুষ, মানে মানুষের জান, মানুষের মাল এবং মানুষের চলাফেরার স্বাধীনতা। এই 3টা জিনিস যদি না থাকে, বেসিক 3টা জিনিস, এটা কোনো রাষ্ট্র নয়। বাংলাদেশে যদি আপনি কোন সামরিক অভ্যুত্থানের ইতিহাস ধরেন, সেখানে রক্তপাত হওয়ার পর সামরিক অভ্যুত্থান হয়েছে। স্বাধীন দেশে আপনি স্বাধীন লোক কেন মারা যাবে? এরপর আপনি আসেন, আপনি সম্প্রতিকালের থেকে একটু পিছনে যাই। সম্প্রতিকালে যদি আপনি আসেন, প্রকাশ্য দিবালোকে হত্যা করছে, এই লোকটার জানের নিরাপত্তা কোথায়? মিটফোর্ডের সোহাগ হত্যা, কোন দলের কোন বিষয়, কি চাঁদা নয়, চাঁদা দাবি, অল দিস আর ইমেটেরিয়াল। স্বাধীন দেশে এই লোকটার নিরাপত্তা কোথায়? তো এই রাষ্ট্রের যখন জানের নিরাপত্তা নাই, আরো পিছনে যান, নারীর সম্ভ্রম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণের সেঞ্চুরি করছে এবং মিষ্টি বিতরণ করেছে এই স্বাধীন বাংলাদেশে। তাহলে আপনি বলবেন এটা রাষ্ট্র? বিদ্যুতের দাবিতে কানসাটে নিরীহ 24টা লোকের গুলি করে মারা হয়েছিল, কোন সরকার আমলে আমার বিষয় না, লোকটা মারা গেছে। আপনি কোথাকার লাট সাহেব, কোথাকার দেবতা আপনি? রাষ্ট্র জনগণের গায়ে একটা বুলেট পড়তে পারবে না যদি এটাকে রাষ্ট্র মনে করেন। রাষ্ট্র যদি জনগণের হয়, আপনি বিদ্যুতের দাবিতে 24টা লোক কেন মারা গেল? এটা রাষ্ট্র নয়। আসেন, সরকারের নির্দেশে পুলিশ দ্বারা জনতা হত্যা হয়েছে, এটা রাষ্ট্র নয়। আবার বিক্ষুব্ধ জনতা পুলিশকে হত্যা করেছে, এটা রাষ্ট্র নয়। আপনি আসেন, আয়নাঘর, এটা রাষ্ট্র নয়। শাপলাচত হত্যা রাষ্ট্র নয়। বিডিআর সেনা অফিসার হত্যা, এটা রাষ্ট্র নয়। এগুলো বললাম জান। এবার আসেন মাল। আপনি মানুষের ঘর বাড়ি দখল করা, আপনি 32 নম্বর যে ভাঙছেন, সেটাও আমি সাপোর্ট করছি না। এই যে জান এবং মাল, এই দুইটার নিরাপত্তা যে রাষ্ট্র দিতে পারে না, সেটা তো রাষ্ট্র না। আগে রাষ্ট্র বানান। আপনি বেনজির সাহেবের সময় যদি ধরেন একটা লোকরে বাইন্দা নিয়ে 50 লাখ টাকা দাও, নাহলে ক্রস ফায়ার দিব, এটা চাঁদাবাজি, এটা রাষ্ট্র নয়। নির্বিকার তাকায় তাকায় দেখছে। এই হলো রাষ্ট্রের জানমাল। এইবার আসেন স্বাধীনতা। আপনি আয়নাঘরে একটা লোকের 6 বছর আটকে রাখছেন, আপনি কে স্বাধীনতা খর্ব করেন? আপনি জানেন এখনো কোর্টে কি করুণ পরিণতি মানুষের। আমি কোর্টের বিবরণটা দিব না, নামটা বলবো না। একটা মামলা কোর্টে গেছে, সেখানে কি মামলা? যে আপনার কাছ থেকে আমি জমি কিনছি, সে 5 কাঠা, আপনি পরবর্তীকালে গিয়া মামলা করলেন যে আপনার জায়গা দখল করেছি আমি 8 কাঠা। এইটা কোনো দেওয়ানি আদালতে মামলা করেন, আপনি মামলা করছেন ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা চলে না। ধরেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বলে দিল, জামিন পাইবে তোমরা যদি এই শর্তে রাজি হও যে তার জমি ফেরত দিবে। এইটা কোনো সিদ্ধান্ত হইতে পারে? এটা তো সিদ্ধান্ত হইতে পারে না। এটা কোনো সিদ্ধান্ত হইতে পারে? জামিনের শর্ত হইতে পারে? আপনি ফিল্মে দেখছেন, হিন্দি ফিল্মে। আমি বলতেছি, আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে বাংলাদেশে যে এই কথাটা আমি বলছি, জাস্ট আমি পার্টিকুলার সেই কোর্টের নাম পর্যন্ত বলতে পারবো। এটা রাষ্ট্র নয়। যেটা রাষ্ট্র নয় সেটা কিসের নির্বাচন? আগে তো রাষ্ট্র হইতে হবে। তাহলে জান, মাল এবং আমার স্বাধীনতা, এই যে আমি ভিতরে রইলাম এবং এই শর্তে বেরোইলাম, আমি স্বাধীনতার আমার খর্ব করা, জানমাল স্বাধীনতা যখন নাই, এটা রাষ্ট্র নয়। এটা তো আইনের ফ্রেমের মধ্যেও তো আপনাকে এই কাজটা হয়ে গেল। আইন টাইন কিচ্ছু লাগবে না।
মানুষ কিন্তু আল্লাহর সৃষ্টি কুকুর বিড়ালের মতো একটা আইটেম। আপনি আমি মানুষ দাবি করি, বাট সৃষ্টিকর্তার কাছে যে তার অন্যান্য যে সৃষ্টি, সেই সৃষ্টির একটা পার্ট আমরাও। কুকুর আমাকে পশু দেখে, কুকুর আমাকে কাগজি সাহেব দেখে না, রাজ্জাকি সাহেব দেখে না, বরং আমরা আমাদের স্বাধীনতা খর্ব করতেছি উন্নয়নের নামে, রাজনীতির নামে ইত্যাদি। আগে রাষ্ট্র ঠিক করে নাকি দেশ, এটাকে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচনে যান। এই গেল এক। এইবার আসি আপনার জুলাই ঘোষণা তথা নির্বাচন। জুলাই ঘোষণা দিলেন আপনি কি? নানান ইতিহাস টাইম নেই, অত গপ্প শোনার টাইম নেই আমার। মাই টাইম ইজ এক্সপেন্সিভ, দেশের লোক যাই মনে করুক। আপনি এসে এখানে 24 যোগ করলেন, এখানে বললেন কি সুপ্রিম কোর্টের 106 ধারা, সংবিধান 106 ধারার মতামতের ভিত্তিতে সরকার, একটা সরকার হলো কি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের স্ট্যাটাসটা কি? সুপ্রিম কোর্ট কি এই কোর্টের এই সরকারের মেয়াদ দিছে? না। আপনি কতদিন থাকবেন, আপনি কি করবেন? কোর্টে সে রাইট নাই। না। কোর্ট আইন বানাইতে পারে না, কোর্ট সংবিধান বানাইতে পারে না। কোর্ট সংবিধানে যদি কোনো মানবতা বিরোধী কিছু হয় সেটা সে বাদ দিতে পারে, অন্য আইনের সাথে সাংঘর্ষিক কিছু যদি হয় সে বাদ দিতে পারে। কোর্ট কিন্তু সংবিধানও বানাইতে পারে না, আইনও বানাইতে পারে না, একইভাবে সরকার গঠন করে দিতে পারে না। সিচুয়েশনটা ব্যাখ্যা করে বলছে। এখন তার মেয়াদটা কোথায়? তার মেয়াদটা কিসের, কতদিন, কি হিসাবে? সেইটা আপনার জুলাই সনদে ঢুকতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন আপনি কোন সংবিধানে? বহু বিজ্ঞ লোক, আপনার ইয়ের ভিতরে কি জানি বলে, উপদেষ্টার মধ্যে 3 জন আইনজীবীর কথা আমি বলতে পারি। একজন আসিফ নজরুল, একজন সৈয়দ রেজওয়ানা আছেন, আর একজন আদিলুর রহমান। কি করছে? হাওয়া খাইছে। এটা কি? আপনি এই জুলাই সনদটা যেটা করলেন কি? এই সরকারের বৈধতা কোথায়? সরকারকে আমি অবৈধ বলছি না, তাকে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে। কিন্তু আপনি যখন জুলাই সনদ করবেন তখন তো এই সরকারকে একটা আইনি ফ্রেমে নিয়ে যাবেন, একটা আইনি ফ্রেমে নিবেন না, এবং আইনি ফ্রেমে নিয়ে বলবেন যে এই সরকারকে কি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিলেন? উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। কার উপদেষ্টা উনি? প্রধান উপদেষ্টা কার? আপনি আন্দোলনের সময় যা হয়েছে, আপনি যখন জুলাই ঘোষণাপত্র করতে গেলেন তখন উনি কার উপদেষ্টা? উনি কি রাষ্ট্রপতির উপদেষ্টা? ধরে নিলাম রাষ্ট্রপতি, উনি কি রাষ্ট্রপতিকে উপদেশ দেন? দেন তো না। রাষ্ট্রপতির তো চেহারাই দেখেন না। তাহলে জনগণের সাথে আপনি প্রতারণা করতেছেন। মানে আপনি উপদেষ্টা পদ, মানে পদ হইয়া আপনি প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। তাহলে জুলাই ঘোষণাপত্র লিখতে হবে এই যে উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করবেন। এবং কতদিন? ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছে, জুন পর্যন্ত বলছিল, আপনি ওইটাই লেখেন যে 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে, এবং এই সময়ের মধ্যে উনি একটা নির্বাচন দিয়ে যাবেন। এটা জুলাই ঘোষণাপত্রে ঢুকাইতে হবে, নাইলে এটা ফলস হবে, বুলশিট, মানুষের সাথে প্রতারণা হবে। মানে আমি আমকে কলা বলে খাচ্ছি। উনি প্রধান উপদেষ্টা কার তা জানি না, উনি রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন। তাহলে প্রধান উপদেষ্টা হিসাবে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করতেছেন, তার মানে আমকে কলা বলে চালাই দিতেছেন। কেন? আপনার ওইটা ওখানে ঢুকাইতে হবে। তারপর তফসিলে ঢুকাবেন বলছেন। হ্যাঁ, তফসিলে ঢুকানোর কথা বলা হচ্ছে। ঢুকান আপনি তফসিলে। এগুলো যদি না থাকে প্রশ্ন আসবে, এই সরকারকে ধাক্কা মেরে ফেলে দেবে নির্বাচন সরকারটাকে, যে আপনি কোন সংবিধান বলল হইছেন, আপনি আইনি কাঠামো তফসিল দেখেন, তফসিলে আছে এগুলা? এই সনদের মধ্যে ঘোষণাপত্রটা আছে? নাই তো। আপনাকে ডাস্টবিনে ফেলে দিবে এই প্রশাসন। তখন যারা ধাক্কা দিবে, হ্যাঁ, তার সাথে প্রশাসন অ্যাড হয়ে যাবে। ধাক্কা দেওয়ার একটাই শক্তি, আওয়ামী লীগ। এবং আমি আপনাকে বলি আরেকটা ব্যাপার রয়েছে, জুলাই সনদ। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট ফিসেন্ট অনেক কিছু আছে, সেটা এইটার ভিতরে ঢুকাইতে হবে। কি একটা জুলাই সনদ হইতেছে, সেই জুলাই সনদে সবাই স্বাক্ষর করবে এবং পরবর্তী সংসদ আসলে তারা সেটাকে রেটিফাই করবে, নোট অফ ডিসেন্ট সহই। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। আপনি নির্বাচনে এখন তো সবাই জুলাই সনদে স্বাক্ষর করে, 38টা 40টা 50টা দল। নির্বাচন হওয়ার পর কয়টা দল ক্ষমতায় যাবে, মানে সংসদে যাবে কারা? বাকি দলগুলো যে যাইতে পারবে না, যদি যাইতে না পারে তখন সংসদে দায়িত্ব পালন করবে কি? এবং মেয়াদ দিচ্ছেন 2 বছরের মধ্যে, মানে পরবর্তী সংসদ 2 বছরের মধ্যে, মানে তামাশা করবেন দেশটাকে নিয়ে। যদি 2 বছর পর আপনি করতেই পারেন, এই যদি আপনার অ্যাটিটিউড থাকে, এখন স্বাক্ষর করছেন না কেন? নোট অফ ডিসেন্ট নিয়ে যদি করেন, তাহলে তো যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তারা যদি ক্ষমতায় যায়, তার বলবেন আমরা তো আগেই বলছি নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি। মানুষের সাথে এই প্রতারণা চলে না।
এই নোট অফ ডিসেন্টে কার লাভ? রাষ্ট্রের বা রাষ্ট্রের জনগণের লাভ নাকি ক্ষতি? যদি রাষ্ট্রের এবং জনগণের ক্ষতি হয়, নোট অফ ডিসেন্ট আমি গ্রহণযোগ্য। কিন্তু যদি এটা রাষ্ট্র এবং জনগণের জন্য উপকার হয়, আপনি নোট অফ ডিসেন্ট দিবেন কেন? তাহলে কি আপনার নিজের স্বার্থ দেখছেন? আবার বলা হচ্ছে আমরা নির্বাচনের সময় নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণরে বলবো। এগুলা বলবে কেউ? আমরা বাংলাদেশ চিনি না। আর এই নোট অফ ডিসেন্ট সাধারণ ভোটাররা আপনি কোথায় বলবেন? প্রতারণার প্ল্যান। সুতরাং রাষ্ট্রকে, দেশটাকে আগে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচনের চিন্তা করেন। আর নির্বাচনের পর 2 বছরের মধ্যে যদি এটি ঠিক করতে চান, আপনি এখনই ঠিক করেন। নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি যাবেন, আপনি অ্যাবসার্ড, এই প্রতারণার ফাঁদে মানুষকে আর নিতে পারবেন না। এই দেশের জনগণ সেখানে নাই। এবং সে কারণে আমি বলছি নির্বাচন অনিশ্চিত। আমি আগেও বলছি, এখনো বলছি। আপনি কি এই কারণগুলোর কারণে, মানে এই বিষয়গুলো নিয়েই কি নির্বাচনকে অনিশ্চিত মনে করছেন, নাকি আর কোনো কারণ আছে? আরো কারণ আছে, এটা তো আছেই। এটা আমরা যেমন বলতেছি, আমি তো নির্বাচনের সময় জিজ্ঞেস করব, আপনি ভোট চাইতেছেন কি হিসাবে? আপনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, তো কি জন্য আপনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন? এটা রাষ্ট্রের ক্ষতি কি, দেশের জনগণের ক্ষতি কি? আমি তো দেশ এবং রাষ্ট্রের জন্য উপকারী, সেটা আপনি রিজেক্ট করছেন কেন? ফর ইউর ওন বেনিফিট। আমি তো এটা বলবো, আপনার বেনিফিট, আপনার দলের বেনিফিট, হু কেয়ারস? ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর স্টেট, রাষ্ট্র। 1 2 সবসময় আপনারা বলেন জনগণের পক্ষে আপনি গেছেন। বুলশিট। কোন রাজনৈতিক দলের অধিকার নাই 18 কোটি লোকের পক্ষে কথা বলার। তাদেরকে বলতে হবে তার দলের যে কয়জন জনগণ, কোন দলের কয়জন জনগণ, সর্বোচ্চ একটা দলের কতজন জনগণ আছে, কত পার্সেন্ট, আপনি তার কথা বলেন। বাকিদের কথা আপনি বললেন, আপনার রাইটই নাই। সুতরাং আপনি এগুলো বুলশিট, মানুষকে চিট করা। এটা গেল 1। এইবারে অন্য কারণ ইতিমধ্যে আমরা শুনছি যে ফেনীতে নাকি 5 সাংবাদিকের উপর হামলা করবে, পরিকল্পনা করছে নিষিদ্ধ দল। এই যদি পরিকল্পনা থাকে, ইলেকশন টাইম একটা বেস্ট টাইম বাংলাদেশে কেওয়াস করার। আমরা অলওয়েজ দেখছি, সামনে যখন আপনি তফসিল দিবেন, তফসিল দেওয়া মানে আপনি ঝামেলাটা টাইনে আনলেন। এই তফসিল দেওয়ার পর একজন বলবে আমরা সংস্কার বিচার চাই, তারপর নির্বাচন। আরেকজন বলবে লেভেল প্লেইং ফিল্ড নাই। আরেকজন বলে আমরা বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। এইসব নিয়ে আপনি মাঠে নামবেন। যারা নামার তারা নামবে। নামলে পরে কি হবে? ওই সুযোগে কিন্তু যারা আজকে সুপ্ত অবস্থায় বসে আছে তারা ঢুকবে ইলেকশনকে বানচাল করতে। মানুষ বলে জামাত এনসি বানচাল করবে, তার চেয়ে বেশি বানচাল করবে সেই পতিত শক্তির যারা। পতিত শক্তির তো বিরাট না, লায়ন অংশটাই তো দেশে আছে। আমি তাদেরও দোষ দিচ্ছি না, তারা রাজনীতি করবে, তারা মানুষ মারছে, তারা তাদের রাজনীতি মনে করছে। এই দেশ তো সেরকম, কোনো প্রতিবাদ তো নাই। ওই যে পতিত সরকার যে লোকগুলারে মাইরে গেছে, সেটা যদি আপনাকে টাচ করতো, আপনার দলমত নির্বিশেষে সবার এক প্ল্যাটফর্মে তাদের সকাল বিকাল জিকির করা উচিত ছিল যে আগে বিচার চাই। সেটা কি হচ্ছে? বুলশিট। বাংলাদেশের রাজনীতিতে 53 বছর রাজনীতিতে কেউ যদি শোনে যে চট্টগ্রামে একটা অংশ অন্য জায়গায় চলে গেছে, কিচ্ছু আসে না, তার ক্ষমতায় থাকা দরকার। একটা রাজনীতির দেশ আমাকে দেশপ্রেম প্রমাণ করুক। এই দেশের লোক জামাতকে নিয়ে যখন বন্ধুত্ব করে ক্ষমতায় যায়, সেই লোক যখন আবার জামাতের গায়ে গন্ধ পায়, তখন আমার ঘৃণা করতেও ঘৃণা হয়। আপনি আর যাই করেন, যাকে আপনি রাজাকার দেশের স্বাধীনতা বিরোধী শক্তি বলবেন, আর যাই হোক, আপনি তার সাথে কোনোভাবে আঘাত করতে পারেন না। তারপরে বড় গলায় কথা বলার কোনো অধিকার আপনার নাই, কোনো অধিকার নাই। এইবার আসেন, যদি নির্বাচন হয়ে যায় তাহলে মিস্টার এক্স পাওয়ারে গেল। কোন দল পাওয়ারে যাবে আমরা জানি না, আমরা বুঝলেও বলবো না, কারণ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছি প্রতিদিন। তা যে পাওয়ারে যাবে তাকে যারা সরাবে নেক্সট আন্দোলন করে, যদি তফসিলে এগুলো না ঢুকে, যেটা আমি বলছি জুলাই সনদে বা জুলাই ঘোষণাপত্রে সরকারের বৈধতা না দেওয়া হয়, তাহলে তো প্রথম দিন দ্বিতীয় দিন থেকেই বলবে আপনি অবৈধ। আপনি যেহেতু অবৈধ, আপনার থাকার অধিকার নাই। ভাই আমি রাখেন আপনি নির্বাচন, কিসে নির্বাচন করছেন, কোন সংসদে, মানে কোন সংবিধানে? যদি বলেন আগেরটা তো যখন 5 তারিখে শেখ হাসিনা পালায় গেল, 8 তারিখে ওত নিল 8ই অগস্ট, সেই হিসাবে তো 7ই নভেম্বরের নির্বাচন হওয়ার কথা, 3 মাসের মধ্যে। ফেব্রুয়ারিতে ডেট দিছে কেমনে? এটা ব্যাখ্যা লাগবে, এটা ঢুকাইতে হবে। তা নাহলে ফ্রম ডে 2 কিক মারা শুরু করবে যদি নির্বাচন হয়। আর তার আগে যদি নির্বাচন নিয়ে কেওয়াজ বাজে, যদি নির্বাচন হয় তাহলে যারা নির্বাচনটাকে বানচাল করতে যায় তাদের লোকসান কি? তাদেরকে আবার নির্বাচিত সরকার সরাইতে হবে। এটা একটা ঝামেলা, একটা পার্ট বাইরে যায়। আর যদি নির্বাচনটাকে বানচাল করতে পারে, আর সরকার যদি চলে যায়, নির্বাচন যদি না হয়, তাহলে তৃতীয় পক্ষের লোক ক্ষমতায় নিবে, যেই নেই। এই তৃতীয় পক্ষ কিন্তু যেই আসুক, সে পতিত সরকারের লোক।
আপনি যেখান থেকে আনেন, সাবেক বিচারপতি আনেন, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আনেন, কোনো পুলিশের অফিসার আনেন, কোনো আর্মি অফিসার আনেন, যেই আনেন সে সাবেক যে পতিত সরকার তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ লোক, কিন্তু এটা তাদের সবচেয়ে বড় বেনিফিট। সুতরাং নির্বাচন না হওয়ার সম্ভাবনা, বানচাল হওয়ার সম্ভাবনা, এবং এই বানচালের ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে ওই সময় পতিত সরকারের লোক। এখন যদি মনে করেন আপনি নির্বাচন আনতে হয়, একটা পরিশুদ্ধ কিছু করতে হয়, তাহলে জুলাই ঘোষণার ভিতরে এগুলো ঢুকাইতে হবে যে এই সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে জুন 30, 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এই সরকারের প্রধান রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে কাজ করবেন, এবং এই সময়ের মধ্যে উনি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে উনি দায়িত্ব হস্তান্তর করে চলে যাবেন। এটার ভিতরে লিখতে হবে, এবং জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেগুলো এটার ভিতরে একটা জুলাই সনদ হবে, এটা ঢুকাইতে হবে যে একটা জুলাই সনদ হবে এবং সবাই স্বাক্ষর করবে। এবং প্ল্যান আমি এমনও শুনতেছি যে পার্লামেন্টে যাবে আতাত করে। কিসের নির্বাচন? আপনি আতাত করবেন, বড় দল অমুকের একটা সিট দিবে, তমুকের একটা সিট দিবে, হাস্যকর সেই গয়রহ, নো কনফিডেন্স, আপনার কোনো কনফিডেন্সই নাই। আপনি তো ক্ষমতায় থাকতে পারবেন কিনা এই ভয়ে আপনি অস্থির, আবার ক্ষমতা চাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে যদি আমি বলি নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনা মোটামুটি 99.99%, এবং বানচাল করার ক্ষেত্রে নাম হবে জামাত বলেন, এনসিপি বলেন সবার, কিন্তু তার সাথে যোগ দিবে পতিত সরকার। কেননা ইউনূস সাহেবকে সরাইয়া তৃতীয় পক্ষ যেই আসুক না কেন, সে পতিত সরকারের পরোক্ষ শক্তি হবে, পরোক্ষ হাত হবে। কিন্তু আপনি নির্বাচন করেন যদি করে ফেলেন, তাহলে যে দলটা ক্ষমতা তাকে আবার সরাইতে হবে। আর একটা ঝামেলা, আমি ঝামেলা কেন নিব? ঝামেলার আগেই আমি ঝামেলার আগে যদি ইউনূস সাহেবরে তারাই দিতে পারি, তাহলে তো আমি আরেকটা ফিল্ডে এনে যদি কাগজি সাহেবও যায়, সে ইনডাইরেক্ট পতিত সরকার, তারপরে যদি থাকে এই ফাঁক ফোকর, তাহলে তো কোনো কথাই নেই। সুতরাং জাতির বৃহত্তর স্বার্থে এই সমস্ত ফাঁক ফোকর আগে দূর করা দরকার। যে আলোচনায় গণভোট সহ কয়েকটি বিকল্প পদ্ধতি নিয়েই কিন্তু এই যে জুলাই সনদটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট আলী রিয়াজ সাহেব বলছেন যে এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু এখনো আলোচনা করতে থাকুক না। আলোচনা তো ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ একটা দেশ, কতটুক সাইজের দেশ, আগেই তো বললাম এটা কোনো রাষ্ট্র না। আপনি ঠিক করবেন কেমনে? রাষ্ট্র না কেমনে বলে দিলাম তো আপনাকে। রাষ্ট্রীয়ভাবে মব, সরকারি মব, বেসরকারি মব বিরাজমান, চাঁদাবাজি সরকারিভাবে বেসরকারিভাবে। চাঁদাবাজি বেসরকারিভাবে কেমনে? ওই যে বেনজির সাহেব আটকাইছে 50 লাখ টাকা দিয়ে, নাইলে মৃত্যুদণ্ড, মানে ক্রস ফায়ার দিব, নাইলে আয়না ঘরে নিছে, চাঁদাবাজি না? সরকারি, আচ্ছা, সেক্রেটারিটা ফাইল আটকে টাকা নেয়, চাঁদাবাজি না? নারায়ণগঞ্জে যে 7 মার্ডার, সবই তো চাঁদাবাজি। তা আপনি রাষ্ট্রীয় চাঁদাবাজি, সরকারি, বেসরকারি, এই চাঁদাবাজি, এটা স্বাধীন রাষ্ট্র হয় নাই এখনো, একটা রাষ্ট্রই হয় নাই এখন পর্যন্ত। ইনফ্যাক্ট রাষ্ট্র হইলে আমার জানমালের নিরাপত্তা এবং স্বাধীনতা, চলাফেরার, এই তিনটা জিনিস 53 বছরে নিশ্চিত করতে পারে নাই। আর এইগুলা সবচেয়ে বেশি হয়েছে রাজনৈতিক সরকারের অধীনে, সবচেয়ে বেশি হয়েছে। আপনি কম্পেয়ার করেন জিয়াউর রহমান সাহেব, মার্শাল্লাহ, আপনি বুকে হাত দিয়ে বলেন, সিভিল গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে কম হয়েছে। আসেন এরশাদের সময় চাঁদাবাজি হয় নাই তা না, সিভিল গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে কম হয়েছে। 111 আসেন, সিভিল গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে কম হয়েছে। আবার এখন ইউনূস টাইমে আসেন, এখন 111 কিন্তু খুব কম হয়নি, সিভিল গভর্নমেন্টের চেয়ে কম হয়েছে। না, সিভিল গভর্নমেন্টে আমরা হয়তো ওই সময় যে এখন ধরনের চাঁদাবাজি হয়েছে, হ্যাঁ বলতে পারেন, একেবারে বড় বড় ব্যবসায়ীদেরকে ধরে নিয়ে, কারণ আছে। আপনি সিভিল গভর্নমেন্টের সময় তো আপনি উজাড় করে কামাইছেন, ব্যাংকের টাকা নিছেন, দেন নাই, আপনার দুদকের মামলা আছে, তো আপনার উপরে বিরাট আরেকজন গ্রুপ আইসা আপনার কাছ থেকে নিছে, আপনার কাছ থেকে নিছে, আপনি লুটেরা ছিলেন, আপনার কাছ থেকে নিছে। তাহলে বেশি তো হয়েছে, বেশি না, 111 বেশি হয়েছে, সেটা হলো আপনার জন্য থার্ড ল অফ নিউটন অ্যাপ্লাই হয়েছে। প্রত্যেক ক্রিয়ারই বিপরীত, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি সেইটার ভিকটিম হইছেন। আপনি সবাইরে তো ধরে নাই 111 এসে, কারে ধরছে? সব লুটেরাকে ধরছে। বড় বড় ব্যবসায়ী যারা ব্যবসা করছে, তারা লুটেরা। ব্যবসায়ী মানে বাংলাদেশে আপনি যদি বলেন আপনি জেনুইন ব্যবসা করবেন, আপনার বাধাটা কোথায় বলেন তো? আপনি 200 কোটি টাকা আপনার একটা প্রজেক্টের জন্য লাগবে, আপনি নিচ্ছেন 1200 কোটি টাকা, 1000 কোটি টাকা আপনার পকেটে, দ্যাট ইজ স্টপড। সেটা এই মুহূর্তে বন্ধ, এই মুহূর্তে বন্ধ। সুতরাং আমি আবারও বলছি, আগে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচনের চিন্তা করেন। এটা করা উচিত। আমরা একটা সুযোগ পাইছি, রাষ্ট্র এখনো হয় নাই, বলেই তো দিলাম
তিনটা জিনিসের নিরাপত্তা নাই, জান, মাল এবং আমার চলাফেরার স্বাধীনতা। 53 বছরে কেউ ইনশিওর করতে পারে নাই। আপনি গ্রেনেড হামলা হয়েছে, আপনার সিরিজ বোমা হামলা হয়েছে, সব সিভিল গভর্নমেন্টের সময়, অর্থাৎ রাজনৈতিক সরকারের সময়। রাজনৈতিক সরকার অহংকার করে কিসের? টোটাল অনুপযুক্ত। আমি তো গত 53 বছর যদি দেখি, কোন সামরিক সরকারের সময় এরকম কি গ্রেনেড হামলা হয়েছে নাকি? সিরিজ বোমা হয়েছে? সিভিল গভর্নমেন্টের সময় হয়েছে। সেই সরকার যেই থাকুক, রাজনৈতিক সরকারের সময়। সুতরাং আমাকে জেনুইন চিন্তা করতে হবে। আমি রাজনৈতিক সরকারে দ্বিমত করি তা না, কিন্তু আমি যোগ্য লোক পাই নাই। 53 বছর দেশটাকে 12টা বাজাইছে এবং দেশটাকে রাষ্ট্র বানাইতে পারে নাই এখনো। আপনি রাষ্ট্র না বানাইতে বলে নির্বাচন কিসের? আগে তো দেশটাকে রাষ্ট্র হিসেবে বানাবেন। তিনটা জিনিস সিকিউর করেন, এখনো তো বলছি, জান, মাল এবং আমার চলাফেরার স্বাধীনতা। আপনি কি এইগুলো সব এই জুলাই সনদে ঢুকাতে বলতেছেন? এটা তো আছে আমার সংবিধানে, হু কেয়ারস? না, আমাদের তো সবই আইন আছে, সবকিছু আছে, কিন্তু প্রয়োগ নেই। প্রয়োগ নাই কেন জানেন? আপনার বিবেক পচা, আপনার ব্রেইন পচা, আপনি লুটেরা, আপনি রাজনীতির নামে আপনি লুট করেন। এমপি মানে এমপি উপজেলা চেয়ারম্যান 3 মিলে একটা মব হয়। এমপি 300 এমপি মানে দেশটাকে 300 টুকরা করে। আমি আগেও বলছি, এখনো বলি, কালকে ইলেকশন হয়ে যাক, 300 মবের সম্রাট পাবেন আপনি, লিখে রাখেন। সুতরাং আগে রাষ্ট্র বানান। বিবেক যদি থাকে, আপনার মাথা যদি পচে না থাকে, আপনি আগে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচনের চিন্তা করেন। ব্যক্তিগত ব্যাপারে আপনি যথেষ্ট টাকা পয়সা প্রত্যেকের হয়েছে আপনাদের, যারা রাজনীতিবিদ। 91 সময় যারা নেতা, আজকেও তারা নেতা। এই দেশটা কি এইরকম? 91 সালে যিনি নেতা, ক্ষমতায় গেলেন যারা, আজকেও তারা নেতা। তাহলে দেশটা কোথায়? হাস্যকর। আপনার মাথায় এত মেধা, আপনার বয়সে এত মেধা, আপনি ওই ইউনুস সাহেবের বলে বয়স বেশি হয়েছে, তার মেধা নষ্ট হয়ে গেছে। আপনার মাথায় এত বুদ্ধি কেন? জন্মের পরে তো শুনতেছি অমুকের নেতা। চেঞ্জ ইট। আগে রাষ্ট্র বানান, আবারও বলছে, আগে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচন। রাজনৈতিক দলগুলো সবাই ব্যর্থ এই দেশকে রাষ্ট্র বানানোর ক্ষেত্রে। তাহলে আপনি কোন পক্ষকে দিয়ে দেশ পরিচালনা করার আপনি পক্ষে যেতে চাচ্ছেন? না না, যাবে যাবে, দেশ এক জায়গায় যাবে, দেশ এক জায়গায় যাবে। আপনি যত যেভাবেই বলেন না কেন, আপনাকে ঘুরে ফিরে কিন্তু দিন শেষে রাজনীতিবিদের কাছে। রাজনীতিবিদের সংজ্ঞাটা কি সেটা বলেন না, আপনি বলেন রাজনীতির সংজ্ঞা কি? নাম্বার 1, সে একটা বেকার লোক হইতে হবে। কি রাজনীতিবিদের সংজ্ঞাটা কি? রাজনীতিবিদের সংজ্ঞা কি? সারা পৃথিবীতেই যেভাবে আছে, সারা পৃথিবীতে অনেক উন্নত, ওদের মিলান কেন? আপনি আপনারটা মিলান। এবং যেখানে রাজনীতিবিদের তো রাজনীতি তো একটা পেশা, পেশা। এই যদি বল রাজনীতি একটা পেশা, হ্যাঁ, রাজনীতি পেশা থেকে টাকাও আসে, তাইলে হ্যাঁ আসবে। যদি তাই হয়, আপনিই বলেন। বলেন না, রাজনীতি করলে তার তো একটা বেতনও পায়। আপনার যখন এমপি হবে, সে তো মেম্বার অফ পার্লামেন্ট হলে, তাহলে তো তার একটা সামনে তো আকাঙ্ক্ষা থাকে। সে তো 300 লোক মেম্বার অফ পার্লামেন্ট, বাকিরা তারপরে বাকি যখন তারা সরকারে যাবে, অথবা সে যখন একজন এমপি হবে, তার লোকজনদেরকেও তো কাজের মধ্যে নিতে পারবে। ডেভেলপমেন্টের কাজ চাঁদাবাজি জায়গায় ঢুকাই দিবে। এখন যারা করতেছে চাঁদাবাজি, যারা নাই চাঁদাবাজিকেই আপনি সবকিছুকেই চাঁদাবাজি ধরছেন কেন? কেন ডেভেলপমেন্টের কোনো কাজ হয় না? ডেভেলপমেন্ট কাজগুলো, রাস্তা ঘাট, এই সমস্ত হয়তো ব্রিজ, কালভার্ট। আরে ভাই, 1 টাকার কাজে 5 টাকা বিল হয়, 4 টাকা চুরি হয়, টাকা শেষ হয়ে যায়, শেষ তো। হয়তো, আমি তো বলতেছি হয়তো, আমি তো না করতেছি না। আপনার দেশটাকে লুজার করে আপনি কি করছেন? শেখ হাসিনা উন্নয়ন করছে না? 1 পদ্মা ব্রিজে 3 পদ্মা ব্রিজের টাকা গেছে আপনার। এটাকে যদি আপনি বাসার কাজের ছেলে 2000 টাকা দেন ডেইলি বাজার করতে, সে ফর এক্সাম্পল, বা 3000 টাকা দেন, অথবা সপ্তাহে একদিন বাজার করেন, তাহলে 15,000 টাকা দিয়ে গেছেন বাজারে। যা কি ইলিশ মাছের দাম কত? 4,500 টাকা। ওকে, ফাইন। আপনি একটু পরে বাজারে গিয়ে দেখলেন যে ওই ইলিশ মাছটা ওই যেখান থেকে কিনছে, ওইটা 3,000 টাকা। আপনি কাজের ছেলেটা যদি 3 বার করে, তারা রাখবেন? আপনার রাষ্ট্রের চোর রাখবেন কেন? আপনি কিসের রাজনীতিবিদ? আপনি কোন রাজনৈতিক দলের সাথে থাকবেন? আপনি সিম্পল, আপনার কাজের ছেলেটা রাখতে পারতেছেন না। আপনি 1,500 টাকা চুরি করছেন, আপনার সহ্য হয় না, তারা বিদায় দিয়ে দিবেন। আর আপনি রাষ্ট্রের টাকা চুরি করেন, জনগণের টাকা। আপনি রাষ্ট্রে গুলি করে মানুষ মারতেছেন। যুদ্ধের সময় মানুষ মরে, এই খুন কিন্তু বৈধ। যুদ্ধের সময় যখন 2 দেশের যুদ্ধ হয়, তখন খুন হয় না? এই খুন কিন্তু বৈধ। অবৈধ যুদ্ধ হইতো না। কিন্তু রাষ্ট্রের মালিক জনগণ, সেই জনগণ যখন আপনাকে দায়িত্ব দিছে এবং প্রমাণ পাইছে একটা জেনুইন চোর, লুটেরা,
বিবেকবিহীন, মানুষের স্বাধীনতা নষ্ট করেন, জানমালের নিরাপত্তা দেন না, তখন জনগণ আগে আসছে আপনাকে সরাই দেওয়ার জন্য। কারণ আপনি তো জনগণের ভোটে হয়েছেন, সকল জনগণের ভোটে। আপনি যখন গুলি চালাইছেন, এটা যুদ্ধ নয়, আপনি দেশের মালিকদেরকে হত্যা করতেছেন। জনগণ দেশের মালিক, তো জনগণ যখন দেশের মালিক, সেই লোককে যখন হত্যা করবেন, তার অধিকার আছে কর্মচারীকে তাড়ায় দেওয়ার, কিক মাইরা লাইথে সরাই দেওয়ার। কারণ আপনি কর্মচারী, আপনি প্রধানমন্ত্রী না, আপনি কর্মচারী। তা আপনি দেশটা চালাবেন কাকে দিয়ে? আমি চালাবো যে এখন আবার একজন বসাইছি, এরপরে কি আরেকজনকে বসাবেন বিনা হ্যাঁ। মানে জনগণের কোনো না না, রায় দরকার নেই, এখন mandate-ও দরকার নেই। জনগণই তো বসাইছে তারে। হ্যাঁ, জনগণ বসাইছে, আপনি বসান নাই? না। দলমন্ত্রী সবাই বসাইছে না? সবাই মিলে বসাইছে। হ্যাঁ, তাই আপনি সবাই হ্যাঁ, আবার সরাই দিবেন তারে? মানে প্রথম আসেন। না, সরানোর কথা বলছি না, আমি বলছি যে বসাইছে তো। হ্যাঁ হ্যাঁ, তো বসাইছে, সেখানে তো সবার মতামত কিন্তু না হয়নি, হয়তো একটা আন্দোলনের মধ্য দিয়ে তার আগমনটা ঘটেছে। 18 কোটি লোক তাকে বসাইছে, হ্যাঁ। 18 কোটি লোকের সাপোর্ট। রাস্তায় ছিল ছাত্র জনতা, বঙ্গভবনে যখন গেছে তখন সমস্ত রাজনৈতিক দল গেছে, সমস্ত প্রশাসনের লোক গেছে, সবাই মিললে আবার সুপ্রিম কোর্টের মতামত দিয়ে, আইনগতভাবে জনমত নিয়ে, প্রশাসনের মত নিয়ে সবাই মিললে তাকে বসাইছে। আপনি তো ওই হিসাবে আসেন, আবার সরাইতে হবে তাহলে সবার মতামত নিয়ে, এবং সবার মতামত তাকে সরানোর জন্য এখনো পাননি। আপনি সরাইতেছেন, আপনার নির্বাচন দরকার, কিন্তু সবার মতামত এখনো পাননি। আবার তাহলে রাস্তায় নামুক, আমরা দেখতে চাই। ইনুস সাহেব একটা গুলিও ছুড়বেন না, নেমে যাক ছাত্র জনতা সবাই, তাড়িয়ে দেখ ইনুস সাহেবকে, তাড়িয়ে দেখ, যদি মনোপুত না হয়। জনতাই নামুক। হ্যাঁ, জনতাই নামুক, জনতার জন্য দরজা খোলা। কারণ আমরা জনগণ তোমারে বসাইছি, জনগণ দেশের মালিক, 19 থেকে 20 করবো, আবার সবাই দিব। আপনি আহ্বান জানান কেন আমাকে? জনগণ বুঝবে। আর আপনি যখন আহ্বান জানাবেন, আপনি বলুন আমার দলের এই কয়জন জনগণ নিয়ে আমি মাঠে নামবো। গোটা দেশে 18 কোটি লোকের প্রতিনিধি বাংলাদেশে কোনো দল না, আপনার দল নিয়ে আপনি কথা বলবেন। আমি বারবার বলি, বিশ্বাসযোগ্যতা অর্জন করেন। আর রাজনীতিবিদদের জন্য একটা লেসন লাস্ট দিয়ে যাই, যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। তামাশা না, এটা ক্লাব না, সমিতি না, তামাশা না, 18 কোটি লোকের ভাগ্য। আপনি আপনার ছেলেকে, 20 বছর বয়সের ছেলেকে সকালে একটা কথা বলবেন একটা বিষয় নিয়ে, বিকালে এটা ঘুরে বললেন অন্যভাবে, তারপরের দিন আরেকভাবে বললেন। আপনি যত বড় বাবাই হন, আপনার ঘরে ঢুকতে দিবেন ওই সন্তান। এত পদের কথা কখ এক বিষয় নিয়ে। আর জনগণ হইল বাংলাদেশের মদন যাকে বলে, রাজনীতির সিনা টান করে বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আর জনগণ ভ্যাল ভ্যাল করে তাকায় থাকে। যাদের ব্যক্তিত্ব আছে, যারা রোজগার করে, তারা এই কথা খাবে না, বেকার ভাদাইম্যারা খাবে। ক্ষমতায় দল গেলে আমার ইনকাম হয়, নাহলে আপনি এটা মানবেন? সন্তানই তো আপনার কথাটা মানবে না, 3 পদের কথা কইলে এক বিষয় নিয়ে। আর আপনি রাজনীতিতে এটা বানাইছেন সকল শেষ কথা বলতে কিছু নেই। কে শিখাইছে এগুলা? এই রাজনীতি কোত্থেকে শিখছেন আপনি? শেষ কথা বলে কিছু নেই, এটাও যেমন না, তারপরেও আপনাকে কিন্তু একেবারে দিন শেষে ওই রাজনীতিবিদের কাছেই আপনাকে আশ্রয় নিতে হচ্ছে। আগে বলেন রাজনীতিবিদের সংজ্ঞা দিতে পারেননি আপনি। রাজনীতিবিদ ছাড়া কি আপনি কারো উপর আস্থা রাখতে পেরেছেন সেটা বলেন। চুরি করুক, ডাকাতি করুক, অসৎ হোক, কিন্তু সর্বশেষ আপনাকে যেতে হচ্ছে সেই রাজনীতিবিদের কাছে। নাকি যেতে পেরেছেন? আমি জনগণ ম্যান্ডেট দিচ্ছে কাকে? কোথায়? জনগণ কোন ব্যক্তিকে দিচ্ছে না না, জনগণ যখন জায়গায় এখন ইউনুস স্যার ম্যান্ডেট দিছে, হ্যাঁ ব্যাস শেষ। এরপরে তো এইটা তো চিরস্থায়ী হবে না। কেউ কোনটা চিরস্থায়ী? আপনি তো চিরস্থায়ী না। না, কেউ চিরস্থায়ী না। এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। এটা নিয়ে বিতর্ক আছে, বিতর্ক থাকবে, বিতর্ক থাকবে না কেন? ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের ধৈর্য ধারণ করে আমাদের এই বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।